ডক্টর কামালের নেতৃত্বে নির্বাচনে যাওয়া বিএনপির বড় ভুল মত ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনের। এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম। জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, ভোটের রাজনীতি কখনো করেননি। তারা এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্তা। বিএনপির মতো বড় দল যে তাদের দ্বারস্থ হয়েছে, এটিকেই আমি সঠিক হয়েছে বলে মনে করি না। আমি ওই বিতর্কে এখন যাব না। আমি বলবো যে যার যার দলের মূল্যায়ন হইতেই পারে, সেটা নেতিবাচক হইতে পারে, ইতিবাচক হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। একদিন পরই শব্দ পাল্টে ওবায়দুল কাদের বললেন সংলাপ নয়, হবে শুভেচ্ছা বিনিময়। উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 5 ধাপে ভোট গ্রহণ। সদর উপজেলায় সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। ভোলায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশ কর্মকর্তার মারধর, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, অভিযুক্ত সাময়িক বরখাস্ত। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাদ্য তৈরি, ফ্রিজে মিলেছে ফাঙ্গাস পড়া মাছ। রাজধানীর নিউ মার্কেট নয়াপল্টনে ভেজাল বিরোধী অভিযান। এবং পৌষ সংক্রান্তিতে সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকাবাসী। রাজধানীর আকাশ জুড়ে রং বেরঙের ঘুড়ি আর আতশবাজির ছটা। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া একটা বড় ভুল ছিল বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। ডক্টর কামালের জনসম্পৃক্ততা, ভোটের অভিজ্ঞতা ও আদর্শিক ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ডক্টর কামালের চেয়ে অনেক যোগ্য নেতা বিএনপিতেই আছেন। গণফোরাম এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও একাদশ সংসদ নির্বাচনে ডক্টর কামাল হোসেন নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলে মনে করে। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। গেল বছরের 13ই অক্টোবর বিএনপি গণফোরাম জেএসডি সহ কয়েকটি দল নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী এই রাজনৈতিক মঞ্চের হাল ধরেন ডক্টর কামাল হোসেন। জোটের নেতৃত্ব ডক্টর কামাল হোসেনের হাতে দেয়া নিয়ে শুরু থেকেই বিএনপির নেতাদের মধ্যে ছিল মতবিরোধ। তবে রাজনৈতিক কৌশলগত কারণে বিষয়টি সেভাবে সামনে আনেননি তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর নড়েচড়ে বসেছেন বিএনপি নেতাদের কেউ কেউ। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার মতে ডক্টর কামাল হোসেনকে নেতা বানিয়ে ভুল করেছে বিএনপি। জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, ভোটের রাজনীতি কখনো করেননি। তারা এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ন্তা রূপে কথাবার্তা বলছেন। বিএনপির মতো বড় দল যে তাদের দ্বারস্থ হয়েছে, এটিকেই আমি সঠিক হয়েছে বলে মনে করি না। আদর্শগত বিভেদ আছেই, সুতরাং আদর্শের ঐক্য না থাকলে তাদের সাথে জোট করেও খুব সুবিধা হয় না। আমরা শুধু শুধু অন্যদেরকে নেতা বানিয়ে দিয়েছি। আমাদের বিএনপি দলে অনেক সিনিয়র, যোগ্য, ক্যাপাবল নেতা আছেন, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। জোটগত রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসার তাগিদ দিলেন তিনি। বিএনপিকে একা পথ চলাই ভালো বলে আমি মনে করি। বিএনপি যথেষ্ট শক্তিশালী দল, আমাদের কোনো জোটেরও প্রয়োজন নেই। শুধু শুধু নামগোত্রহীন, জনসমর্থনহীন, জনগণের সমর্থন বর্জিত লোকজনকে পাদপ্রদীপের আলোয় আনার কোনো প্রয়োজন নাই। বিএনপি নিজেই এখন এগিয়ে চলা উচিত। আমাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে, সেটি নিয়ে আত্মসমালোচনা করে জনগণকে সাথে নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের এগোতে হবে। ডক্টর কামাল হোসেন ও জোট নিয়ে এমন মন্তব্যের জবাব দেওয়ার সময় এখনো আসেনি বলে মনে করেন গণফোরামের এই নেতা। আমি ওই বিতর্কে এখন যাব না। আমি বলবো যে যার যার দলের মূল্যায়ন হইতেই পারে, সেটা নেতিবাচক হইতে পারে, ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি, এবং এখনো পর্যন্ত এত বড় ঘটনার পরও, জালিয়াতির পরও মানুষ মনে করে কামাল হোসেন স্যার এই জাতিকে নেতৃত্ব দেবে। আলোচনা সমালোচনা যাই হোক, বৃহত্তর স্বার্থে ঐক্যফ্রন্টের ঐক্য টিকিয়ে রাখার ব্যাপারে আশাবাদী এই নেতা। এই ঐক্যের পরিধি আরো বাড়াতে হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
উপজেলা নির্বাচনের ফলাফল সরকার পরিবর্তনে ভূমিকা রাখে না, তাই অংশগ্রহণ করা না করা মুখ্য বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। পরে বালাগঞ্জে নির্বাচনের দিন নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যান ঐক্যফ্রন্ট নেতারা। সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব সহ ঐক্যফ্রন্টের নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে। উনি কি চাচ্ছেন, কি দরকার, উনি বোঝেন যে না, দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে, যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, তাহলে নিঃসন্দেহে তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই, তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব। এটা নির্ভর করবে আপনার পুরোপুরি সময়ের উপরে। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ করা না করা মুখ্য বিষয় নয়। স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের পরিবর্তন ঘটায় না, এবং জনগণের যে মূল বিষয়টা থাকে রাষ্ট্রের পরিচালনা দায়িত্ব, সেই দায়িত্বের কোনো পরিবর্তন ঘটায় না। সুতরাং এই নির্বাচনগুলো খুব একটা আপনার মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় না। পরে বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যান তারা। এ সময় নিহত সোহেলের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ঐক্যফ্রন্ট নেতারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ যে কতটা দুর্বল হয়ে গেছে, কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তার প্রমাণ তাকে ক্ষমতায় টিকে থাকতে পুলিশ, র্যাব, ডিবি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণকে হত্যা করে থেকে ক্ষমতায় টিকে থাকে। দাবি আদায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদ, সিলেট। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিন পর শব্দ পাল্টে বললেন, সংলাপ নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্যই রাজনৈতিক দলগুলোকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের বর্ধিত সভায় একথা বলেন তিনি। এর আগে সকালে সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এক স্মরণ সভায় বলেন, ষড়যন্ত্রকারীরা নতুনভাবে চক্রান্ত করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অভাবনীয় জয়ের পর আওয়ামী লীগ যখন বড় পরিসরে বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়েও গুঞ্জন রয়েছে রাজনীতির মাঠে। গতকাল রোববার এক যৌথ সভায় ওবায়দুল কাদের জানিয়েছিলেন আবারও সংলাপে আমন্ত্রণের বিষয়ে। তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। একদিন বাদেই গণভবনে সংলাপ আয়োজনের বিষয়টি স্পষ্ট করলেন স্বয়ং সাধারণ সম্পাদক। সোমবার বিকেলে 19 জানুয়ারির মহাসমাবেশ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি বলেন, সংলাপ নয়, গণভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। গণতান্ত্রিক বিশ্ব যেখানে এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক বা কোনো প্রশ্ন করেননি, সেখানে এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। 19 জানুয়ারির বিজয় সমাবেশে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের দলের কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আওয়ামী লীগের ভবিষ্যৎ বিজয় যদি আপনারা চান, তাহলে ভেতরে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দল, এটাও প্রমাণ করতে হবে। দুর্ভোগ কিছুটা হবে, সেজন্য আমি আগেভাগেই জনগণের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এর আগে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বড় বিজয়ের পর বড় চক্রান্ত হতে পারে। যত সফলতা আসবে তত বেশি চক্রান্তকারীরা গভীর চক্রান্ত করবে, নতুন রূপে করবে, নতুন আঙ্গিকে করবে, এটা মনে রাখতে হবে। শেখ হাসিনাকে নিয়ে তার নেতৃত্বে আমরা অবিচল আস্থা রেখে আমাদের সমস্ত উল্লাস,
সমস্ত আত্মরম্ভিকে বাদ দিয়ে আমাদের দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। মানুষের অকুণ্ঠ সমর্থনে এবার সাম্প্রদায়িক শক্তিকে ভোটের মাঠে পরাস্ত করা গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিকেলে সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। 5 ধাপে নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, সদর উপজেলার সব কেন্দ্রে ব্যবহার করা হবে ইভিএম। এছাড়া ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি বিবেচনার সুযোগ নেই বলেও জানান ইসি সচিব। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ ওয়ারি যে প্রশাসনিক যে বিভাগ আছে ওই বিভাগ ওয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট যে অভিযোগগুলো দিয়েছেন ওইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এখানে আলোচনা করেছেন। ওনারা বলেছেন তারা যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন এগুলো এখন আর করার সেই সুযোগ নেই। যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে নির্বাচন ট্রাইব্যুনালে গিয়ে তারা মামলা করতে পারে। সন্ধ্যার সময় আরও থাকছে। অর্থ পাচারের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক সহ 2জনকে দুদকে জিজ্ঞাসাবাদ। চট্টগ্রামে অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের 3 কর্মকর্তা আটক। শেষ দিনে নানা আয়োজনে সাকরাইন উৎসবে মেতে উঠেছে পুরান ঢাকাবাসী। সকাল থেকেই পুরান ঢাকার আকাশে দেখা যায় রং বেরঙের ঘুড়ি। বাংলা পৌষ মাসের শেষ দিনের সকালে আলো ফুটতেই পুরান ঢাকা জুড়ে শুরু হয় উন্মাদনা। ছোট বড় সবার অংশগ্রহণে মুখরিত হয় প্রতিটি বাড়ির ছাদ। দিনভর চলে ঘুড়ি উৎসব। ঘরে ঘরে বিশেষ খাবারেরও আয়োজন করা হয়। সকালে শুরু হওয়ায় উৎসব চলবে রাতভর। আলোকসজ্জা করা হয়েছে পুরান ঢাকার প্রতিটি অলিগলিতে। রাতের আকাশে আতশবাজির ছটা আর আগুন খেলায় মেতে ওঠেন সবাই। বাংলা ক্যালেন্ডারের নবম মাস পৌষকে বিদায় জানিয়ে মাঘ মাসকে বরণ করতে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী এই উৎসবের আয়োজন করা হয়। এই পৌষ সংক্রান্তিতে এখন কিন্তু শুধুমাত্র ঘুড়ি উড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এখন এই উৎসবটার দিন যতই যাচ্ছে ততই সার্বজনীন হয়ে উঠছে। সব ধরনের, সব ধর্মের, সব বর্ণের মানুষ কিন্তু একসাথে মিলিত হচ্ছে। এটা আগেও হয়ে আসছে, এখনো হচ্ছে এবং নেক্সট জেনারেশন আরো হবে। অনেক মজা করা হয় এই দিনটাতে, ঘুড়ি উড়ানো। আর সকলকে জানাই সংক্রান্তির শুভেচ্ছা। সাকরাইন উৎসবের খবর জানাতে রাজধানীর পুরান ঢাকায় চলছে নানা আয়োজন। সূত্রাপুরে আছেন রিপোর্টার সাফিন জাহিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাফিন। মাকসুম, পারমিতা তো বলছিলই নানা আয়োজন, সাকরাইনের নানা আয়োজনের কথা। সন্ধ্যার আগে অর্থাৎ বিকেলের দিকে কিন্তু ঘুড়ি নিয়ে খেলা হয়েছে, আমরা দেখেছি পুরান ঢাকার বিভিন্ন এলাকাতে। এখন সন্ধ্যার পর থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো যে আতশবাজি এবং এই এলাকার আশপাশের যে এলাকাগুলো আছে সব বাড়ির ছাদ থেকে কিন্তু এই আতশবাজি করা হয়। ঘুড়ি উড়ানোর পরে নানা রঙের, নানা ঢঙের কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন ছাদে তারা বিভিন্ন ছাদে আমরা দেখেছি যে নানান আয়োজন করা হয়েছে। সেখানে যারা রয়েছেন বাড়িগুলোর, সেই বাড়ির বিভিন্ন মানুষ অর্থাৎ ছেলে মেয়ে কিংবা ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এই আয়োজনে সাক্ষী হতে এসেছেন। এখন দেখতেই পাচ্ছেন যে ঢাকার এই এলাকাটিতে অর্থাৎ পুরান ঢাকার গেন্ডারিয়া, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, চকবাজার, লালবাগ, সূত্রাপুর এই এলাকাটিতে কিন্তু এই উৎসবের যে আমেজ, রাতের যে আলোকছটা, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এখন তো কিছুটা কমই দেখতে পাচ্ছি। বলা যায় যে কিছুক্ষণ আগে অর্থাৎ সন্ধ্যার পর থেকে 1 থেকে 1.5 ঘন্টা জুড়ে কিন্তু নানান আয়োজন ছিল এবং বিশেষ করে পুরো আকাশ জুড়ে কিন্তু আমরা দেখেছিলাম যে আলোকছটা, যেটা অর্থাৎ আতশবাজির খেলা দেখেছিলাম। আপনি জানেন যে 14ই জানুয়ারি পৌষ মাসের শেষ দিন হওয়াতে কিন্তু পৌষ সংক্রান্তির দিনটি পালিত হয়ে আসছে পুরান ঢাকার এবং বিশেষ করে আদি ঢাকাইয়াদের এই ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। এই উৎসবটি মূলত ভোরের পর থেকে কুয়াশার আবছায়াতেই ছাদে ছাদে শুরু হয় ঘুড়ি উড়ানোর উন্মাদনা। ছোট বড় সবার অংশগ্রহণে মুখরিত থাকে প্রতিটি ছাদ। বেলা বাড়ার সাথে সাথে উৎসবের জৌলুসও বাড়তে থাকে। আর শীতের বিকেলে কিন্তু দেখেছি যে ঘুড়ি কাটাকাটির যে খেলা একটি থাকে, সেই উত্তাপ কিন্তু ছড়িয়েছে সাকরাইনের এই উৎসবে। আধুনিক সাউন্ড সিস্টেমের আয়োজন দেখেছি এবং এই আমেজকে ঘিরে কিন্তু পুরান ঢাকা সর্বত্র দেখেছি। তো বলা যায় যে একটা উৎসবের যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু নানা দিক
বিষয়গুলো দেখেছি, বিশেষ করে সন্ধ্যার পর থেকে এই যে আলোকছোটার খেলা, আতশবাজি কিংবা হাতে মুখে আগুন নিয়ে খেলা, এই বিষয়গুলো দেখেছি এবং সবাই কিন্তু পুরান ঢাকার বাসী এই আয়োজনটি উদযাপন করছেন। আমরা একটু জানি রাখি যে আগামীকালও এই উৎসবটির কিন্তু একটা অংশ চালাবেন বলে আমরা জানিয়েছি। তো আমার কাছে মাকসুম ছিল সাকরাইনের উৎসবের সবশেষ খবর। আরো কিছু জানানোর থাকলে আপনার মাধ্যমে পরে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মাকসুম। সাকরাইন উৎসবের খবর জানাতে আমাদের সঙ্গে ঢাকার সূত্রাপুর থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাফিন জাহিদ। স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে প্রকাশ্যে মারধরের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসী জানান, গতকাল দুপুরে বোরহানউদ্দিন উপজেলা থেকে মোটরসাইকেলে জেলা শহরে আসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও ছাত্রলীগ নেতা সুজন। এ সময় বাংলা স্কুল মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করেন সদর থানা পুলিশের এএসআই শাহে আলম। কাগজপত্র ঠিক থাকায় আওলাদকে ছেড়ে দেওয়া হয়। তবে তার পেছনে থাকা ছাত্রলীগ নেতা সুজনের মোটরসাইকেল আটক করে কাগজপত্র যাচাই করতে চাইলে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন আওলাদ। এতে ক্ষিপ্ত হয়ে আওলাদকে রাস্তায় ফেলে মারধর করেন ওই পুলিশ কর্মকর্তা। মোবাইলে ধারণ করা এই ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রথমত সে আমার অনেক শারীরিক নির্যাতন করছে। তার নিজের পকেটে গাঁজা ছিল, সেই গাঁজা সে 5 বার আমার পকেটে দিছে। থানায় নেওয়ার পর আমার শারীরিক নির্যাতন করছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের একজন কর্মী। যদি আমি এই দেশে বিচার না পাই, আমি মনে করি যে এই দেশের সাধারণ জনগণ কোথাও বিচার পাবো না। সিন্ডিকেট করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের এক সহকারী পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 11:30টার দিকে দুদক কার্যালয়ে আসেন অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান। এরপর তাকে দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। আজ একই অধিদপ্তরের আরও 2 কর্মকর্তাকে দুদকে তলব করা হলেও তারা হাজির হননি। অসুস্থতার কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সময় আবেদন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক কাজী জাহাঙ্গীর ও লাইন পরিচালক আব্দুর রশিদ। এছাড়া অপর এক কর্মকর্তা আফজাল হোসেনকে গত সপ্তাহে দুদক জিজ্ঞাসাবাদ করে। আজ স্বাস্থ্য অধিদপ্তর অভিযুক্ত আফজালকে বহিষ্কার করেছে। দুদক জানায়, এই 4 কর্মকর্তা অবৈধ উপায়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। তবে প্রায় 4 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে অভিযুক্ত আনিসুর রহমান নিজেকে নির্দোষ দাবি করেছেন। আমি কোনো কারো কিছু দুর্নীতি প্রমাণ হওয়া ছাড়া তো আমি বলতে পারবো না কারা কি দুর্নীতির সাথে জড়িত না। আমি তো যে কাজটার জন্য বলছে টেন্ডার, আমি তো টেন্ডারের সাথে সম্পৃক্তই না। বাজেটটা কিভাবে এখান থেকে ডিসপাস হয়, সেখান থেকে তো লুটপাট, সেটা তো ডিসপাসটা কিভাবে হয়েছে সেটা আমার কাছে, আমি সেই দপ্তরের কাছে আপনি এখানে যে অভিযোগ আনা হয়েছে আপনার বিরুদ্ধে, সেটা আসলে কোনো না এগুলো কোনো ভিত্তি নেই। এদিকে চট্টগ্রামে চেক জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে পূবালী ব্যাংকের চকবাজার শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত 7 জানুয়ারি পূবালী ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম, অফিসার একরাম রেজা, চন্দ্র দে এবং 3 গ্রাহক পরিকল্পিতভাবে 4টি চেকের মাধ্যমে 12,85,00,000 টাকা উত্তোলন করে। হিসাবে গড়মিল হলে 13 জানুয়ারি ব্যাংকের আঞ্চলিক উপমহাব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে 6 জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত ইলিয়াস, সৈয়দ ও ওবায়দ নামে 3 গ্রাহক পলাতক রয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে হাত পা বাঁধা অবস্থায় 2 বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার। নিহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে 28 জানুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাংবাদিকদের জন্য আবাসনের ব্যবস্থা করা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সরকার আন্তরিক বলেও জানান তিনি। যাতে ভালো সংবাদ মাধ্যমগুলো টিকে থাকে, হারিয়ে না যায়, সেটির জন্য কি করা যায় ইতিমধ্যেই আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করছি, আলাপ আলোচনাও করেছি। এবং আপনাদের অন্যতম কনসার্ন হচ্ছে নবম ওয়েজ বোর্ড 28 জানুয়ারির মধ্যে গেজেট হতে হবে। এটি এই সময়সীমার মধ্যে করার জন্য যা যা করণীয় আমি আজকে এখান থেকে মন্ত্রণালয়ে গিয়েই
এই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করব কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। রাজধানীর বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী অভিযানে দেখা মিলছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির চিত্র। ফ্রিজে মিলেছে ফাঙ্গাস পড়া মাছ। খাদ্যে ভেজাল প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে 4 জনকে কারাদণ্ড এবং 4,05,000 টাকা জরিমানা আদায় করা হয়। তেল পুড়ে ধারণ করেছে কুচকুচে কালো রং, আর এই তেলেই ভাজা হয় মুখরোচর ফুচকা। চারপাশে ঘুরছে তেলাপোকা। এভাবেই নিম্নমানের উপাদান দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইন অমান্য করে বিক্রি হচ্ছে বিভিন্ন খাবার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভেজাল বিরোধী অভিযানে মিলেছে এমন ভয়াবহ চিত্র, যার দায়ে একজনকে 1 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। যে তেল ব্যবহার করছেন তা পোড়া তেল। এছাড়াও এখানে স্যানিটেশন এবং হাইজিনের যে বিষয়গুলো তাদের মেনে চলার কথা ছিল, সেই বিষয়গুলো তারা মেনে চলছেন না। এই বিষয়গুলো আমরা দেখলাম যে নিরাপদ খাদ্য আইনের ব্যত্যয়। সোমবার দ্বিতীয় দিনে খাবারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনায় নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পচাবাসী খাবার রাখা, অস্বাস্থ্যকর উপায়ে রান্না সহ বিভিন্ন অভিযোগে নাইটিঙ্গেল মোড়ে নিউ ঢাকা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে 15 দিন ও শাহবাগ এলাকায় বিসমিল্লাহ হোটেলের মালিককে 5 দিন কারাদণ্ড দেয়া হয়। 3 দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয় শাহবাগের আজিজ মার্কেটের সিলভানা রেস্টুরেন্টের মালিককে। 1 লাখ টাকা করে জরিমানা করা হয় নয়াপল্টনে ডায়মন্ড রেস্টুরেন্ট, কড়াইগুস্ত এবং দস্তরখানা রেস্টুরেন্টকে। এছাড়া আরও 8টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বিভিন্ন অঙ্কের টাকা। জরিমানা দিয়ে সেই অর্থটাই আবার কাস্টমারের উপর ইমপ্লিমেন্টেশন করে তারা আবার সেই একই অপরাধ পুনর্বার করে। এই জন্যই আমরা এই মোবাইল কোর্টে কারাদণ্ডের উপরে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করছি। এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি সাধারণ মানুষের। তারা যদি শাস্তির আওতায় আসে তাইলে আমরা জনগণ হয়তো এই ধরনের ভেজাল খাবার খেয়ে অসুস্থ হওয়া থেকে অন্তত রেহাই পাবো। ওনাদের এই বেশিরভাগ শাস্তি হওয়া দরকার। অন্যান্য যারা ক্রাইম করে তাদের চাইতে এরা হচ্ছে বড় সন্ত্রাস। প্রত্যেকটা হোটেলে যেন এরকম অভিযান চালিয়ে তাদেরকে যেই ধরনের শাস্তি দেওয়া দরকার তাদেরকে শাস্তি দেওয়া উচিত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বিভিন্ন রোগের পাশাপাশি মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা। রেস্টুরেন্টের খাবারগুলো সেগুলো দেখা যায় যে অনেক দিন ধরে স্টোর করে রাখছে এবং সেটা টেম্পারেচারটা ঠিক রাখা হচ্ছে না। ওটা যখনই খাচ্ছে তখনই আমাদের বডিতে গিয়ে দেখা যাবে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আমাদের ফুড পয়জনিং হতে পারে, আমাদের ডায়রিয়া পর্যন্ত হতে পারে এবং দেখা যায় এর থেকে অনেকে মারাও যেতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চলবে আরও 5 দিন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আমদানি করা পণ্যের শুল্কায়ন ও ছাড়ের সময় হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কয়েকজন শুল্ক কর্মকর্তার অপসারণের দাবিতে C&F এজেন্ট ও তাদের প্রতিনিধিরা ঢাকা কাস্টমসের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেছেন। বিকেল 4টার দিকে তারা এয়ারপোর্ট রোড এলাকার এ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত এক জয়েন্ট কমিশনার ও তার কয়েকজন সহকারীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও হয়রানির অভিযোগ করেন। বিক্ষোভকারী C&F প্রতিনিধিরা পণ্য অবমুক্ত করতে হয়রানি দূর করা, খালাস পর্যায়ে বারবার মালামালের কার্টন না খোলা, অল্প সময়ে সেবা প্রাপ্তিসহ 10 দফা দাবি জানান। ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন রিপোর্টার আহমেদ ইমতিয়াজ। চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, কি দেখছেন? পারমিতা, আজকের মূলত বিকেল 4টা থেকে এখানকার যে C&F এজেন্টরা রয়েছেন তারা আসলে এখানকার যে কাস্টমস হাউস অবরোধ করে রেখেছেন। তাদের যে দাবি, একজন কাস্টমস যে কর্মকর্তা রয়েছেন, একজন জয়েন্ট কমিশনার রয়েছেন, তিনি এখানকার এক C&F কর্মকর্তাকে মারধর করেছেন। এরকমের অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু বিকেল 4টা থেকে এরা অবরোধ করে রেখেছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অবরোধ কার্যক্রম রয়েছে। তাদের যে অভিযোগগুলো রয়েছে যে কাস্টমস কর্মকর্তা মারধর করেছে তিনি বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত, এমন অভিযোগ কিন্তু এখানকার যারা বিভিন্ন C&F
সিএনএফ এজেন্ট রয়েছে তারা এই অভিযোগগুলো করেছেন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সিএনএফ এজেন্টদের একটি দল কিন্তু ভিতরে গিয়ে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছে এবং আলোচনার আসলে এখন পর্যন্ত চলছে। সেই আলোচনা আসলে কি পর্যায়ে রয়েছে আমাদেরকে এখন পর্যন্ত জানতে পারেনি, কারণ কাস্টমস হাউজের মূল গেট বন্ধ করে রেখেছে, সাংবাদিক সহ অন্য কাউকেই কিন্তু এখন পর্যন্ত তারা ভিতরে ঢুকতে দেয়নি। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানকার যে অ্যাসোসিয়েশন রয়েছে, মূলত সিএনএফ অ্যাসোসিয়েশন, তারা 10 দফার একটি দাবি পেশ করেছে। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে তারা দ্রুত এখানকার যে বিভিন্ন কার্যক্রম রয়েছে, আমদানি রপ্তানি কার্যক্রম রয়েছে, শুল্কায়নের যে কার্যক্রম রয়েছে, সেগুলোকে খুব দ্রুত করতে হবে এবং এখানে বিশেষ করে ঢাকা কাস্টমসে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তারা বলছেন যে সেই দুর্নীতি দ্রুত মুক্ত করতে হবে এবং তাদের সঙ্গে বিশেষ করে যারা সিএনএফ এখানে যারা কার্যক্রম পরিচালনা করেন তাদের সঙ্গে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার কিংবা খারাপ আচরণ করা হয়, সেই আচরণগুলো দূর করতে হবে। কোনোভাবেই তাদের সঙ্গে এরকম আচরণ করা যাবে না। তারা যে অভিযোগটি আমাদের কাছে করেছেন যে এর আগেও বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন সিএনএফ কর্মকর্তা, বিশেষ করে সিএনএফ যারা মালিক রয়েছেন কিংবা সিএনএফ যারা কার্যক্রম পরিচালনা করেন, তাদেরকে মারধরের অভিযোগ কিন্তু তারা এর আগেও করেছেন এবং সেই ধরনের যে তাদের দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম রয়েছে যে কাস্টমস কর্মকর্তা তাদের মারধর করেছে তাকে অপসারণ সহ 10 দফা দাবি তারা তুলে ধরেছেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে আলোচনা চলছে। আলোচনার পরে আমরা বিস্তারিত জানাতে পারবো আসলে আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে। তবে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবরোধ চালিয়ে যাবে এবং এখানকার সমস্ত সব ধরনের কার্যক্রম তারা এখন পর্যন্ত বন্ধ রেখেছে। মোটামুটি পারমিতা, ঢাকা কাস্টমস হাউস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 10 দফা দাবিতে সিএনএফ এজেন্ট এবং তাদের প্রতিনিধিরা ঢাকা কাস্টমসের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে। এই মুহূর্তে দুপক্ষের মধ্যে বৈঠক চলছে। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দেব যখন বৈঠকের সর্বশেষ পরিস্থিতি আমরা জানতে পারবো। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে এবার নতুন নৌপথ চালু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেডের যানজট এড়াতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর ঘাট পর্যন্ত চালু করা হবে নতুন এই নৌপথ। একই সঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্বাভাবিক গতিতে যে কোনো যানবাহনকে এ পথ পাড়ি দিতে সময় লাগার কথা 25 থেকে 30 মিনিট, কিন্তু বাদামতলির মোড়, কাস্টমস, সলগোলা, ইপিজেড সহ অন্তত 8টি পয়েন্টে যানজটে আটকা পড়ে বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। অসহনীয় এই যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি প্রায়ই নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন বিমান যাত্রীরা। যানজট প্রতিনিয়ত লেগেই থাকে, যাত্রীদের অসম্ভব হয়রানি হয় এই কারণে, দেখা যায় কি ওরা সময় মতো এয়ারপোর্ট পৌঁছতে পারছে না, অনেক সময় ফ্লাইট মিস করে। এটা নিয়ে আমরা সবসময় কমপ্লেন পাই, কিন্তু অন টাইম ডিপার্চারের কারণে ফ্লাইট হোল্ড করা সম্ভব হয় না। এই অবস্থায় যানজট থেকে মুক্তি দিতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হচ্ছে নৌপথ। এই লক্ষ্যে সদরঘাটে বন্দরের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে নতুন জেটি। একই ধরনের জেটি নির্মাণ করা হবে পতেঙ্গা 15 নম্বর ঘাটেও। ক্রুজ সার্ভিসটা চালু হবে, সেটার জন্য আমরা একটা কোম্পানিকে, সরকারি একটা প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছে। এটা হলে ওখান থেকেই বিমানের ইভেন লাগেজ চেক ইনটাও আমাদের সদরঘাট এলাকায় হয়ে যাবে। প্রথম পর্যায়ে যাত্রী বহনের জন্য 4টি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে। তবে বর্ষা মৌসুমের পাশাপাশি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সময় নতুন এই নৌপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ এ নগর পরিকল্পনাবিদের। লোড টাইডের সময় কি করে যাবে, কি করে এটা চলবে, বর্ষাকালে যখন সিগন্যাল হবে, সিগন্যালের সময় কি অবস্থা হবে, সমস্ত কিছুই কিন্তু চিন্তা করতে হবে। খুবই ভালো, একটা নৌ রুট করতে পারলে আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এই যে সদরঘাট আমি যাব, সেই যাওয়ার পরটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন এই নৌপথে ক্রুজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর এই নৌপথ যেমন বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি আরও বেশি ভূমিকা রাখতে পারে পর্যটন খাতে। ভ্রমণ পিয়াসীদের জন্য এ পথ হয়ে উঠতে পারে অন্যতম বিনোদন ক্ষেত্র, আর এর জন্য দরকার যথাযথ উদ্যোগ। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ। সরকারি সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন
ঢাকা 2 আসনে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া বুড়িগঙ্গা নদীকে পুনরায় আগের রূপে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের 56 নম্বর ওয়ার্ডে যৌথ সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন মোহাম্মদ কামরুল ইসলাম। ওই অনুষ্ঠানে কামরাঙ্গীরচর সহ 56 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ উন্নয়নের এবং মুক্তিযুদ্ধের পক্ষে রায় দিয়েছেন। সরকারি সম্পত্তি দখলকারীরা, নদীর দূষণকারীরা, তারা কিন্তু তাদের কোনো পরিচয় নাই। তারা যখনই যেই সরকার আসে সেই সরকারি দলের কাঁধে সাওয়ার হয়। কাজেই এদেরকে প্রতিরোধ করতে হবে, এদেরকে সমাজ থেকে সমাজচ্যুত করতে হবে যারা এই কাজগুলো করে। আমরা সবাই ঐক্যবদ্ধ হব এই নদী দখলকারী, নদী দূষণকারী, সরকারি সম্পত্তি তছরূপকারীদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। 50 বছর আগের যে বুড়িগঙ্গা, সেই বুড়িগঙ্গা আমি ফিরে পাইতে চাই এবং তার জন্য নৌবাহিনীকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নৌবাহিনীর নেতৃত্বে কাজ চলছে। ইনশাল্লাহ আমরা বুড়িগঙ্গাকে উদ্ধার করতে পারবো, দখল মুক্ত করতে পারবো, দূষণ মুক্ত করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডক্টর কামালের নেতৃত্বে নির্বাচনে যাওয়া ছিল বিএনপির বড় ভুল, মত ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিনের। তার জনসম্পৃক্ততা নিয়েও প্রশ্ন, এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না গণফোরাম। চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। একদিন পরই শব্দ পাল্টে ওবায়দুল কাদের বললেন, সংলাপ নয়, হবে শুভেচ্ছা বিনিময়। এবং উপজেলা নির্বাচনের তফসিল, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 5 ধাপে ভোট গ্রহণ। সদর উপজেলায় সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।